আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তো আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 157 থেকে সামনের দিকে আলোচনা করব। হ্যাঁ। তো এই অংশটুকু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কার্যবিধির এই অংশটুকু, কার্যবিধির অলরেডি আমরা 1 থেকে 156 ধারা পর্যন্ত পড়েছি। 56 ধারা পর্যন্ত পড়েছি। আজকে আমরা 157 থেকে আমরা সামনের দিকে যাব। আমরা পড়তেছিলাম যে তদন্ত কি, পুলিশ অফিসার কগনিজেবল অফেন্স কিভাবে তদন্ত করবে, সেই সংক্রান্তে বিধিবিধানগুলো আমরা পড়ছি, তাই না বন্ধুরা? আজকে আমরা পড়বো 157 ধারায় তদন্ত পুলিশ অফিসার কখন করা থেকে বিরত থাকতে পারে, অর্থাৎ পুলিশ অফিসার কখন তদন্ত করতে বাধ্য নয়, এই সংশ্লিষ্ট বিষয়টা আমরা পড়বো। এটা আলোচনা করছে ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারা মোতাবেক। এই তদন্ত করা থেকে পুলিশ অফিসার কখন বিরত থাকতে পারে, সেই বিধিবিধানটা এখানে আলোচনা করছে। ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারার সাথে যাবে হচ্ছে পিআরবি 257 বিধিটা আমরা এখানে ব্যবহার করব। কেননা পিআরবি 257 বিধিতেও বলা হয়েছে যে পুলিশ অফিসার কখন তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় যখন আসবে, পুলিশ অফিসার তদন্ত করতে বাধ্য থাকবে। তবে এখানে কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে এমসিকিউ কি হলে, সন্দেহ হলে কি করতে হবে, তদন্ত করা থেকে বেসিক্যালি বিরত থাকতে পারে। এবং কার্যবিধির এই 157 ধারার সাথে পিআরবি 257 বিধি আমরা ব্যবহার করব। এখানে আমরা নর্মালি একটু জানবো যে পুলিশ অফিসার কখন তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন। তাহলে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন হচ্ছে অপরাধ আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহ হলে। 2 নম্বরে হচ্ছে যে আপনার ঘটনার যদি আপনার এই যে দেওয়ানি প্রকৃতির হয়। এরপরে আপনাকে বলতেছে যে ঘটনাটি যদি আপনার গুরুত্বহীন হয়। তারপরে আপনাকে বলতেছে যে আপনার এই যে যে আরে কি বাদী যদি অনীহা প্রকাশ করে, বাদী যদি অনীহা প্রকাশ করে, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে হচ্ছে পুলিশ অফিসার তদন্ত করা থেকে আপনার বিরত থাকতে পারে। আর তদন্ত করা থেকে যখন আপনি বিরত থাকবেন, তখন এই বিষয়টা কিন্তু ওই সংবাদদাতাকে আপনাকে অবগত করতে হবে। এই অবগত করার দায়িত্ব হচ্ছে আপনার উপরই বর্তায়। তো এখান থেকে নর্মালি যে প্রশ্নটা পদোন্নতি পরীক্ষায় আসে যে পুলিশ অফিসার কখন তদন্ত করা থেকে বিরত থাকতে পারে, তো নর্মালি নিয়ম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে পুলিশ অফিসার তদন্ত করবে, এটাই পুলিশের ক্ষমতা। তবে আমলযোগ্য অপরাধের সম্পর্কে যদি সন্দেহ হয়, সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত থেকে বিরত থাকতে পারে। অপরাধটি দেওয়ানি প্রকৃতির হলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। অপরাধটি কার্যবিধির 95 ধারা মোতাবেক সামান্য ক্ষতিকারক কার্য হলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। বাদী তদন্তে অনীহা প্রকাশ করলে তদন্ত করা থেকে বিরত থাকতে পারে। ঠিক আছে। এই হলো কার্যবিধির 157, পিআরবি 257 বিধি আমরা এখানে ইউজ করব। এর বাইরে আর কোনো কিছু না। এখান থেকে এমসিকিউ আসতে পারে, পুলিশ কোন অপরাধ সন্দেহের ক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকতে পারে। এটা হচ্ছে আমলযোগ্য অপরাধ সন্দেহের ক্ষেত্রে তদন্ত করা থেকে আপনার বিরত থাকতে পারে। এরপরে বলতেছে যে পুলিশ অফিসার তদন্ত করা থেকে বিরত থাকলে কাকে সংবাদটি জানাবে। এটা হচ্ছে আপনার এই সংবাদদাতাকে জানাবে। কার্যবিধির 157 ধারার সাথে পিআরবি কোন বিধি প্রচলন রয়েছে? পিআরবি 257 বিধির প্রচলন রয়েছে। কার্যবিধির 157 ধারা মোতাবেক কোন তদন্ত থেকে বিরত থাকা যায়? দেওয়ানি অপরাধের তদন্ত থেকে বিরত থাকা যায়। তারপর অপরাধটি দণ্ডবিধির কোন ধারার অধীনে অপরাধ হলে সেটা তদন্ত থেকে বিরত থাকা যায়? দণ্ডবিধির 95 ধারার অধীনে সামান্য ক্ষতিকারক কার্য হলে
আপনি তদন্ত করা থেকে বেসিক্যালি এখানে বিরত থাকতে পারবেন। এই কথাটাই আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 157, পিআরবি 257 বিধিতে আপনাকে বলতেছে। আচ্ছা, যা হোক, 157 এরপরে বলতেছে যে 158 ধারা। তো 158 ধারায় বলতেছে যে সরকার নির্দেশ দিলে 157 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরিত প্রত্যেকটি রিপোর্ট সরকার কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই সম্পর্কে নিযুক্ত উপযুক্ত পুলিশ অফিসারের মারফত পেশ করতে হবে। অর্থাৎ আপনি যদি তদন্ত করা থেকে বিরত থাকেন সে সম্পর্কে কি করতে হবে? লিখিতভাবে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে আদালতকে ওই বিষয়টা বেসিক্যালি আপনাকে অবগত করতে হবে। এবং ঊর্ধ্বতন অফিসার যেই রূপ বলিয়া ভালো মনে করেন ভারপ্রাপ্ত অফিসারকে সেই রূপ পরামর্শ দেবে, এবং এই পরামর্শের রিপোর্ট লিপিবদ্ধ করিয়া অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে 157 ধারা মোতাবেক আপনি যদি তদন্ত করা থেকে বিরত থাকেন, সেই বিরতর কারণ সম্বলিত রিপোর্ট কাকে জানাতে হবে? পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি রূপ মনে করলে, যেই রূপ ভালো মনে করে সেই রূপ পরামর্শ কাকে দেবে? থানার ওসি কে দেবে। এবং সেই রিপোর্ট বা পরামর্শ লিপিবদ্ধ করে কাকে জানাতে হবে? জানাতে হবে হচ্ছে নিকটতম থানার ম্যাজিস্ট্রেটকে হচ্ছে বিষয়টা আপনাকে জানাতে হবে। 159 ধারা, 159 ধারায় বলতেছে যে এই যে যে পুলিশ একটা অপরাধের তদন্ত থেকে বিরত থাকলো, অর্থাৎ পুলিশ একটা অপরাধের তদন্ত করলো না, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে সরজমিনী ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করাতে পারবে। অর্থাৎ আদালতের ম্যাজিস্ট্রেট দ্বারা এটা ইনকোয়ারির ক্ষমতা রয়েছে। কখন? যে সকল অপরাধ পুলিশ তদন্ত করা থেকে বিরত রয়েছে, সেই সকল অপরাধ সম্পর্কে বা ঘটনা সম্পর্কে ম্যাজিস্ট্রেট কি করাতে পারবে বন্ধুরা? ইনকোয়ারি করাতে পারবে। এই কথাটাই বেসিক্যালি আপনার এই যে কার্যবিধি আইনের 159 ধারায় বলছে। এগুলো দরকার নাই, জাস্ট কার্যবিধি আইনের 157 ধারাটা আপনারা একটু বলে রাখবেন। ওইভাবে পড়লে ইনশাল্লাহ বিষয়টা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন যে অংশটুকু আমরা পড়বো বা পড়াবো, এইটা আপনারা একটু ভালো করে পড়বেন। আর আজকের ক্লাসের আলোচনাই হবে মূলত এই রিলেটেড বিষয়, এবং এটাকে আমরা একটু চমৎকার ভাবে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। কি ঠিক এই যে আমরা এখন জানবো সাক্ষীর প্রতি সমন কিভাবে দেয়া হয়, সাক্ষীর জবানবন্দি কিভাবে নেওয়া হয়, এবং এইরূপ জবানবন্দির ব্যবহার বিধিটা কেমন। ক্লাসে অ্যাটেনশন থাকবেন ভাই, কেউ অমনোযোগী হবেন না। র্যাঙ্কটা কিন্তু আপনারও দরকার, আমারও র্যাঙ্ক দরকার, তাই না? এই যে আমার কিন্তু পরীক্ষা আপনারা জানেন সবাই, সুতরাং এত কষ্ট করার পরও আমি কিন্তু পড়াশোনায় আমি ডিউটি করে আসছি। ইচ্ছা করলে চিৎপট আমি ঘুমাতে পারতাম, আমি কিন্তু ঘুমাই না, আমি নিজে পড়তেছি, আপনাদেরও হেল্প করার চেষ্টা করতেছি। পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলবের ক্ষমতা। আপনারা একটা জিনিস জানেন যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারে? কি বলতেছে? পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারে, এটা অনেকেই জানেন বা লিখে রাখেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। পুলিশ অফিসার সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারায়, ঠিক আছে? এরপরে ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারায় তল্লাশির ক্ষেত্রে। এরপরে ফৌজদারি কার্যবিধি আইনের এই যে এই 160 ধারায়। তো 160 ধারায় বেসিক্যালি কোন ক্ষেত্রে পুলিশ সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করে? সেটা হচ্ছে ধর্তব্য মামলা তদন্ত করার ক্ষেত্রে। আবার বলি, ধর্তব্য মামলা তদন্ত করার ক্ষেত্রে পুলিশ অফিসার সাক্ষীর প্রতি কি করতে পারে? আপনার এই লিখিত সমন আপনার এই ইস্যু করতে পারে। কয় ধারায় বলতে? 60 ধারায়। ইহা ছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের 175, কত বন্ধুরা? 175 ধারা মোতাবেক পুলিশ অফিসার সাক্ষীর প্রতি শ্রোতাল রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে সমন ইস্যু করতে পারে। এই সকল ধারাগুলোতে পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যুর বিধান বা প্রক্রিয়ার বিধানের কথাগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, তো এই যে যে আমরা এখন জানবো যে 160 ধারা থেকে বেসিক্যালি কি সম্পর্কে আলোচনা করছে। 160 ধারা এখানে আলোচনা করছে পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা। কি বলছে? পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা। আপনারা জানেন যে এই যে 160 ধারায় পুলিশ সাক্ষীকে তলব করে কি কারণে? সাক্ষীকে তলব করা হচ্ছে কোনো মামলা সম্পর্কে অবগত আছে, এই সম্পর্কে পুলিশ লিখিত সমনের মাধ্যমে আপনার এই সাক্ষীদেরকে তলব করে থাকে। কোন মামলা তদন্তে? কোন ধর্তব্য মামলা তদন্তে। তাহলে আমরা এখানে কি জানলাম? পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী তলবের ক্ষমতা পুলিশকে সিআরপিসি তে কোন ধারায় দিয়েছে? এটা হচ্ছে সিআরপিসির এই 160 ধারা এটা দিয়েছে। এবং এই সাক্ষীদের প্রতি পুলিশ লিখিতভাবে সমন কিভাবে ইস্যু করবে? প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ইস্যু করবে, বা যে ব্যক্তি উক্ত সংবাদটি জানে এইরূপ মনে হয় সেই সংবাদের ভিত্তিতেই লিখিত সমন ইস্যু করতে হবে। এরপরে বলতেছে যে আহ, কোন ব্যক্তির প্রতি লিখিত সমন ইস্যু করা যাবে? মূলত যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছে সেই ব্যক্তি সম্পর্কে আপনার লিখিত সমন ইস্যু করা যাবে। এই যে যে সমন দেয়া হবে, এই সমনটা কি মৌখিক হবে নাকি লিখিত হবে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অবশ্যই এই সমনটি আপনার লিখিত হতে হবে। এই সমনে সাধারণত কোন ব্যক্তির প্রতি ইস্যু হবে? এটা হচ্ছে নিজ থানা বা পার্শ্ববর্তী থানার ব্যক্তির প্রতি ইস্যু হবে। এই ব্যক্তি কোথায় এসে হাজির হবে? এই ব্যক্তি হচ্ছে তাহার সম্মুখে, অর্থাৎ পুলিশ অফিসারের সম্মুখে হাজির হওয়ার জন্য আসছে মূলত এই লিখিত সমনটা বেসিক্যালি আপনাকে দিতে হবে। এবং এই লিখিত তদন্তকালে যে কোনো ব্যক্তিকে সামনে হাজির হওয়ার জন্য তলব করতে পারে কে? পুলিশ অফিসার, একমাত্র পুলিশ অফিসার। এই তলব করার অধিকার তদন্তকারী কর্মকর্তা অফিসারের, এটা কিন্তু অন্য কোনো অফিসারের নাই। অর্থাৎ এই ধর্তব্য মামলা তদন্তে যে পুলিশ অফিসারের ক্ষমতা রয়েছে কেবলমাত্র সেই অফিসারই সাক্ষীর প্রতি সমন ইস্যু করবে। অন্য কোনো ব্যক্তি কিন্তু সমন ইস্যু করতে পারবে না, যদিও সে পুলিশ অফিসার হয়। ঠিক আছে কিনা? অর্থাৎ একমাত্র মামলার আয়ু, যিনি মামলার আয়ু, তিনি হচ্ছে আপনার এই তিনি হচ্ছে আপনার কি করবে? সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারবে। এখন মনে করেন লিখিত সমন ইস্যু করলো, সাক্ষী সমনও গ্রহণ করলো, সাক্ষী হাজির হইল না, কয় ধারায় অপরাধী বলেন তো কেবারে? হ্যাঁ, হাজির হলো না, কয় ধারায় অপরাধী বলেন? হ্যাঁ, সাক্ষী হাজির হলো না, লিখিত সমন ইস্যু করলো, সমন, কয় ধারায় অপরাধী বলেন? পারেন না? হুম, সমন অমান্য করলে হচ্ছে দণ্ডবিধির 174 ধারা মোতাবেক অপরাধী। থ্যাংক ইউ, অনেকেই পারছে। সমন অমান্য করলে, মনে করবেন ক্লাস আজকে এটাই শিখছি আমরা, সমন অমান্য করলে দণ্ডবিধির 174 ধারায় অপরাধী। আর একটা জিনিস মনে রাখবেন, সমন অমান্য করলে কার্যবিধিতেও শাস্তির বিধান আছে। সেটা হলো কার্যবিধি 485। সবাই যারা নতুন তারা ভালো করে শেখেন। কার্যবিধি 485 কতেও সমন অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অনধিক 250 টাকা জরিমানা দণ্ডে দণ্ডিত করা যাবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা যেটা জানবো যে এই যে যে 160 ধারায়, 160 ধারায় পুলিশ অফিসার সাক্ষীর প্রতি যে সমন তলব করতেছেন, সাক্ষীর প্রতি যে সমন তলব করতেছেন, হ্যাঁ, সেই সাক্ষীর প্রতি যে সমন আপনি তামিল করতেছেন, এই ধারায় পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নির্দেশ কিন্তু দিতে পারে না। কি বলতেছে? এই ধারায় পুলিশ অফিসার কি করতে পারে না? কোনো ব্যক্তিকে আপনার এই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে না। তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে ম্যাজিস্ট্রেটের সমন তামিল করার ক্ষেত্রে আপনি কোন ধারা মোতাবেক মূলত তামিল করতেছেন? সেটা হচ্ছে ওই ফৌজদারি কার্যবিধি আইনের 59, 60, 61, 62 ধারা মোতাবেক ওটা আমরা তামিল করি। কিন্তু আমাদের থানায় আমি দেখলাম যে পুলিশ সমন তলব করে বা সমন তামিল করে 160 ধারায় নোটিশ দেয়। এটা 160 ধারায় নোটিশ মূলত এখানে এভাবে হবে না। ঠিক আছে কিনা? এটা আমাদের ভুল প্র্যাকটিস। যাও, এটা এখানে লেখা আছে, থানার কাজ আর বইটা আলাদা আছে। তাহলেই মনে করেন আপনি সাক্ষীর প্রতি এই লিখিত সমন তলব করলেন, সাক্ষীও আপনার সামনে চলে আসলো, সেক্ষেত্রে আইনগত দায় দায়িত্ব কি বা করণীয় কি? তাহলে পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সিআরপিসির কয় ধারা ভাই?
পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সিআরপিসির হচ্ছে আপনার 100, কত বলতেছে বন্ধুরা, সিআরপিসি আইনের 161 ধারায় বলতেছে। তাহলে 161 ধারায় পুলিশ অফিসার কি করে? পুলিশ অফিসার হচ্ছে আপনার সাক্ষীর কি করে? আপনার সাক্ষ্য গ্রহণ করে। কার সাক্ষ্য গ্রহণ করে? সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। কে করে? পুলিশ অফিসার করে। কোন অধ্যায়ের মামলা পরিচালনা করাকালে? এই অধ্যায় কোন অধ্যায়? 14 অধ্যায়ের মামলা পরিচালনা করাকালে। তো এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সাধারণত কে করবে? অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা বা যিনি আয়ু, তিনি করবে এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণটা করবে। তাহলে কিভাবে করবে? বলতেছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি নিম্ন পদ অপেক্ষা, মানে যিনি তদন্তকারী কর্মকর্তার নিম্ন পদে নহে, অর্থাৎ এখানে এই কথাটা বেসিক্যালি আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মোতাবেক পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ কে করবে? পুলিশ অফিসার করবে। কোন পুলিশ অফিসার করবে? এখানে মূলত আয়ুর কথা, অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার যিনি আছে তাকেই বোঝাচ্ছে। অর্থাৎ একজন এএসআই কিন্তু মূলত এখানে বোঝা না, একজন আয়ু নর্মালি সাব ইন্সপেক্টর হয়ে থাকে, সাব ইন্সপেক্টরকে এখানে নির্দেশ দিয়েছে। এবং পুলিশ অফিসার মানে বিষয়টা কিভাবে জানবে? মৌখিক ভাবে আগে জানবে, ঘটনার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে মৌখিক ভাবে আপনার আগে পরিচিত হবে। এবং এই ঘটনা সম্পর্কে যে ব্যক্তি অবগত আছে, এমসিকিউ কি, যে ব্যক্তি অবগত আছে সেই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবে। কি গ্রহণ করবে? সাক্ষ্য গ্রহণ করবে। কে গ্রহণ করবে? পুলিশ অফিসার গ্রহণ করবে। এবং বলতেছে যে এই ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে উক্ত অফিসারের সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে। এখানে অনেক প্রশ্ন হবে, আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধানের 161 ধারা মোতাবেক আপনার প্রশ্নের সকল উত্তর দিতে সাক্ষী বাধ্য কিনা? হ্যাঁ, সকল প্রশ্নের উত্তর দিতে সে কিন্তু বাধ্য। তাহলে প্রশ্নের উত্তর দিতে যদি বাধ্য হয়, সেক্ষেত্রে যদি উত্তর মনে করেন দিল না, সেক্ষেত্রে দণ্ডবিধির কয় ধারায় অপরাধী হবে বলেন তো ভাই? কয় ধারায় অপরাধী বলেন তো? থ্যাংক ইউ, এই যে সাইফুল বলছে দণ্ডবিধির 179 ধারা মোতাবেক। আমরা কিন্তু দণ্ডবিধি যখন পড়াবো তখন আরো ভালো লাগবে, যেহেতু এগুলো আগের থেকে আমাদের হালকা টাচ দিয়ে যাচ্ছি, তাই না? তো দণ্ডবিধির 179 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি একটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য, যদি বাধ্য ব্যক্তি কর্তৃক প্রশ্নের উত্তর না দেয়, সেই ক্ষেত্রে 179 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। এরপরে বলতেছে, তবে যে সমস্ত প্রশ্নের জবাব তাকে ফৌজদারির অভিযোগ, ভালো করে বুঝেন, যে সমস্ত প্রশ্নের জবাব তাকে ফৌজদারির অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তি সম্পর্কে জড়িত করতে পারে, সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য থাকবে না। তাহলে প্রশ্ন হতে পারে যে একজন সাক্ষী নিচের কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য না বন্ধুরা? বলতেছে যে যে প্রশ্নের উত্তর তাকে ফৌজদারি অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, এই সকল প্রশ্নের উত্তর দিতে বেসিক্যালি তিনি বাধ্য থাকবেন না। কে বাধ্য থাকবেন না? ওই সাক্ষী বাধ্য থাকবেন না। তাহলে ভালো একটা কথা বলতেছে যে তিনি সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তবে বলতেছে যে প্রশ্নের উত্তর দিলে ফৌজদারিতে অভিযোগ হবে, দণ্ড হবে বা সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এমন প্রশ্নের উত্তর দিতে তিনি কিন্তু বাধ্য থাকবেন না। ক্লিয়ার? এরপরে বলতেছে যে পুলিশ অফিসার এই ধারা অনুসারে সাক্ষ্য গ্রহণকালে তার নিকট বিবৃতি দেওয়া হইলে তিনি তাহা লিপিবদ্ধ করতে পারবে। অর্থাৎ পুলিশ অফিসারের কাছে যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করতেছে, এই সাক্ষ্য যে পুলিশ অফিসার কাছে দিচ্ছে, তিনি কি করতে পারবে? এমসিকিউ, তিনি হ্যাঁ, লিপিবদ্ধ করতে পারবে। এবং তিনি যদি এই রূপ করে থাকে, তাহলে তিনি সকল ব্যক্তির বিবৃতি লিপিবদ্ধ করিতেছেন, তাদের প্রত্যেকের বিবৃতি পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে। খুবই সুন্দর কথা বলছে। বলতেছে যে পুলিশ অফিসার কোন সাক্ষীর বিবৃতি রেকর্ড করতেছে, তাহলে এই বিবৃতিটা তিনি রেকর্ড অবশ্যই করবেন লিখিতভাবে। তবে একাধিক সাক্ষীকে যদি তলব করা হয়, তাহলে একাধিক সাক্ষীর কি করতে হবে? একাধিক সাক্ষীর আপনার এই একাধিক সাক্ষীর বিবৃতি বলতেছে যে আপনার এই 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 ইয়া আপনার পৃথক পৃথক এমসিকিউ কিভাবে পৃথক পৃথক ভাবে আপনাকে রেকর্ড করতে হবে। তাহলে রিটেনে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে পুলিশ অফিসার কোনো মামলা তদন্তের স্বার্থে কোন সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে কি? সেক্ষেত্রে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি লেখো। বুঝতে পারছেন? অনেকে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পদ্ধতি পরীক্ষায় আসলে আমার মতো যারা ব্যাককল আছে তারা দেখবেন ওই 164, 364 লিখে আসবে। কেন লিখবে না? ওই জবানবন্দি দেখছে,
জবানবন্দি দেখেই খালি 164, 364 অনেক লোকই লাগবে, কিন্তু সাক্ষীর জবানবন্দি আপনাকে বুঝতে হবে। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি বন্ধুরা আমরা। সাক্ষীর জবানবন্দিটা কি? সাক্ষীর জবানবন্দি হচ্ছে এই 161 এবং 160, ক্লিয়ার? আবার যদি প্রশ্ন আসে আসামির জবানবন্দি কি, হ্যাঁ, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি, সেটা হচ্ছে কার্যবিধির 164, 364। এবং যদি প্রশ্ন আসে শুধুমাত্র আসামির জবানবন্দি কি, শুধুমাত্র আসামির জবানবন্দি কি, সেটা হচ্ছে কার্যবিধির 342 ধারা। মন থাকবে, কার্যবিধির 342 ধারায় শুধুমাত্র আসামির জবানবন্দি। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে 164, 364। আর সাক্ষীর জবানবন্দি সেটা হচ্ছে সিআরপিসির 160, 161। আমরা কি মন থাকবে কথাগুলো ভাই? একটু ভুলে গেলে চলবে না, আইন হচ্ছে বারবার শুনবেন, বারবার রিভিশন দেবেন, দেখবেন সব বিষয়গুলো। কিন্তু অনেকের মন খারাপ, আমি দেখতেছি, ভাবতেছি যে কি পড়াচ্ছে কিছুই বুঝতেছি না, আমার দ্বারা কি সম্ভব কিনা। হ্যাঁ সম্ভব ভাই, লেগে থাকতে হবে, দাঁত কিড়িমিড়ি করে লেগে থাকতে হবে, তারপরেই সম্ভব ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলো আমরা বারবার যখন পড়াবো দেখবেন সব আয়ত্তে চলে আসবে। তো এখান থেকে তাহলে আমরা কিভাবে আনসারটা করতে পারি? আমরা করতে পারি, হ্যাঁ, পুলিশ অফিসার কার্যবিধির 160 ধারা মোতাবেক সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারে, ঠিক আছে কিনা। এবং সাক্ষ্যের প্রতি লিখিত সমন ইস্যু করলে উক্ত সাক্ষী হাজির হতে বাধ্য এবং সাক্ষ্য প্রদান করতে কিন্তু বাধ্য। তো পোস্টার আলোকে সাক্ষী জবানবন্দি রেকর্ডের পদ্ধতি। পোস্টার আলোকে একজন সাক্ষীকে তলব করা হলে উক্ত ব্যক্তির বিবৃতি মৌখিকভাবে তদন্তকারী কর্মকর্তা শ্রবণ করবেন, ঠিক আছে কিনা। এরপরে তিনি প্রয়োজনীয় উক্ত বিষয়টি রেকর্ড করবেন বা লিপিবদ্ধ করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে এই বিবৃতি যদি একাধিক ব্যক্তির হয়ে থাকে, অর্থাৎ একাধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে উক্ত বিবৃতি আপনাকে রেকর্ড করতে হবে। মন থাকবে? হ্যাঁ, তবে উক্ত বিবৃতিতে আপনার পুলিশ অফিসার স্বাক্ষর করতে পারবে, কিন্তু যে ব্যক্তি বিবৃতি প্রদান করছে সে কিন্তু এই বিবৃতিতে স্বাক্ষর প্রদান করতে বাধ্য না। অর্থাৎ এই সাক্ষী তার এই জবানবন্দিতে রেকর্ড স্বাক্ষর দিতে সে কিন্তু আপনার বাধ্য না। তাহলে যে ক্ষেত্রে স্বাক্ষর দিতে বাধ্য না, সেই ক্ষেত্রে যদি স্বাক্ষর বাধ্য, সেই ক্ষেত্রে যদি স্বাক্ষর না দেয়, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 180 ধারা, কত বলতেছে বন্ধুরা, দণ্ডবিধির 180 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে বেসিক্যালি আপনার গণ্য হবে। ক্লিয়ার ভাই? আচ্ছা, এখন আমরা চলে যাব, এই যে যে আপনি সাক্ষীর জবানবন্দি নিলেন, সেই ক্ষেত্রে এর ব্যবহারটা কি হবে। কিন্তু জবানবন্দি নিয়ে ফেলায় রাখলে তো হবে না, তাই না? তাহলে সাক্ষীর জবানবন্দি আপনি নিয়েছেন, এই সাক্ষীর জবানবন্দির ব্যবহার বিধিটা কি? অর্থাৎ এই সাক্ষীর জবানবন্দির ব্যবহার বিধিটা কার্যবিধির 162 ধারায় আলোচনা করছে, বলতেছে যে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করবে না। কে স্বাক্ষর করবে না? সাক্ষী স্বাক্ষর করবে না। কার নিকট প্রদত্ত বিবৃতিতে? পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে। এই বিবৃতি কি পরবর্তী মামলায় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? না, পরবর্তীতে কিন্তু এই বিবৃতি সাক্ষ্য হিসেবে আপনার ব্যবহার করা যাবে না। এবং এই বিবৃতিতে কিন্তু সাক্ষ্য প্রদানকারী সাক্ষী স্বাক্ষর দিতেও কিন্তু বাধ্য না। তবে বলতিছে যে যে ব্যক্তির বিবৃতি উক্ত রূপে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি বিবৃতিটা প্রদান করছে, এই বিবৃতি যদি আদালতে যদি এই ধরনের সাক্ষীকে তলব করা হয়, এমসিকিউ কে তলব করে? আদালত। তো তাহলে লাভটা কি? লাভটা বলি ভাই, সেটা হচ্ছে আদালত যদি তলব করে যে এই ধরনের সাক্ষী কি সাক্ষ্য দেছে, এবং এই সাক্ষ্য যদি পুলিশের কাছে যা কইছে আদালতে যাইও যদি সেম একই কথা বলে, আদালতে যেও যদি সেম একই কথা বলে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের কি বলতেছে, ফৌজদারি কার্যবিধি আইনের 157 ধারা মোতাবেক এটা প্রাসঙ্গিক হবে। আর যদি পুলিশের কাছে যে যে বিবৃতি দিছিল, এই বিবৃতির সাথে যদি আপনার আদালতে দেওয়া বিবৃতি যদি কোনো মিল না থাকে, সেই ক্ষেত্রে এটা বৈপরত্য প্রদর্শন করবে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে না। আর যখনই পুলিশের নিকট দেয়া বিবৃতির সাথে আদালতে উপস্থিত হয়ে দেয়া বিবৃতির মিল না থাকবে, তখন বিরুদ্ধ পক্ষ
এ ধরনের সাক্ষীকে আপনার কি করতে পারে? এমসিকিউ। এ ধরনের সাক্ষীকে আপনার জেরা করতে পারে। এমসিকিউ কি করতে পারে? জেরা করতে পারে। এখন এখানে আরো কিছু কথা বলতেছে যে ব্যক্তি এই বিবৃতি দিয়েছে একটা মামলা তদন্তকালে, হ্যাঁ, আদালত যদি মনে করে ন্যায় বিচারের স্বার্থে, অনুসন্ধান বা বিচারের কার্যক্রমে বা ন্যায় বিচারের স্বার্থে কি করতে পারবে? বলতেছে যে আপনার এই বিবৃতির কোনো অংশ বা আংশিক কোনো বিষয় বাদ দিয়ে দিতে পারবে। কে পারবে? এটা হচ্ছে আদালত দিয়ে দিতে পারবে। ঠিক আছে। তবে আরো শর্ত থাকে যে আদালত যদি মনে করে, এমসিকিউ কে মনে করে? আদালত মনে করে উক্ত বিবৃতির কোনো অনুসন্ধান বা বিচারের কাজে আপনার এই যে যে প্রাসঙ্গিক না, সেই ক্ষেত্রে এর কারণ লিপিবদ্ধ করতে হবে, সেই ক্ষেত্রে এই অংশটুকু আদালত কিন্তু বাদ দিয়ে দিতে পারবে। এরপরে বলতেছে এই ধারার বিধান সাক্ষ্য আইনের 32-এর 1 উপধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তবে 27 ধারার বিধানকে ব্যাহত করে গণ্য করা যাইবে না। খুবই চমৎকার একটি কথা বলতেছে যে এই যে যে 161 ধারায় সাক্ষী একটা বিবৃতি প্রদান করছে, এই বিবৃতি কিন্তু সাক্ষ্য আইনের 32-এর 1-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিরকম? এই ভালো করে বোঝেন, এটা কিন্তু পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে, যারা পুরন তারা হয়তো জানেন। এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে এভাবে, প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার সাক্ষীর বিবৃতি সাক্ষ্য আইনের 32-এর 1-এর ক্ষেত্রে প্রযোজ্য না, তবে সাক্ষ্য আইনের 27 ধারাকে ব্যাহত করে না। বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। তখন আপনি কিভাবে লিখবেন? বিষয়টা হচ্ছে এরকম যে একজন সাক্ষী পুলিশের নিকট কোনো বিবৃতি দেছে, বিবৃতি বা মামলা সম্পর্কে কোনো তথ্য দেছে বা সাক্ষ্য দেছে। এই সাক্ষ্য দেওয়ার পর বা পুলিশের নিকট যে বিবৃতি দেওয়ার পরে সাক্ষী মনে করেন যে মারা গেছে, এই মারা যাওয়ার পরে তার এই বিবৃতি কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গণ্য হবে না। কেননা আমরা জানি মৃত্যুকালীন জবানবন্দিটা হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি। ঠিক আছে কিনা? তাই সাক্ষ্য আইনের 161 ধারার যে বিবৃতি, এই বিবৃতি আপনার 32-এর 1-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে একজন সাক্ষী পুলিশ অফিসারের নিকট কোনো বিবৃতি দেওয়ার পরে পুলিশ অফিসার উক্ত বিবৃতির উপর ভিত্তি করে কোনো তথ্য বা আলামত যদি উদ্ধার করে, সেই ক্ষেত্রে এই তথ্য বা আলামতটুকু সাক্ষ্য আইনের 27 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক হবে বা এটা গ্রহণযোগ্য হবে। সুতরাং আলোচনা পরিশেষে বলা যায় যে কার্যবিধি আইনের 161 ধারার বিবৃতি 32-এর 1-এর ক্ষেত্রে প্রযোজ্য না, তবে সাক্ষ্য আইনের 27 ধারাকে এটা ব্যাহত করে না। আমি কি বোঝাতে পারছি ভাই? একটু হলেও কি বুঝছেন নাকি? একটু হলেও তো একটু বুঝছেন নাকি নায়েক মানিক? বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এই যে শাহাবুদ্দিন সোহাগ, আরাফাত, নাইম মোল্লা, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলেই ভালো। তাহলে এখান থেকে মূলত রিটেনে কি কি প্রশ্ন হতে পারে আমি আগে একটা লিস্ট করে রাখছি, শোনেন। প্রশ্ন হবে হচ্ছে এইভাবে যে পুলিশ অফিসার কখন সাক্ষীর জবানবন্দি নিতে পারে? ঠিক আছে কিনা? পুলিশ অফিসার সাক্ষীর প্রতি কখন লিখিত সমন ইস্যু করতে পারে? প্রশ্ন হতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর জবানবন্দিতে কে স্বাক্ষর দিতে বাধ্য না? বুঝিয়ে লেখো। এইরূপ জবানবন্দির ব্যবহার বিধি লেখো। যদি প্রশ্ন আসে ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মোতাবেক সাক্ষীর জবানবন্দির ব্যবহার বিধি লেখো, তখন আপনি লিখবেন পুলিশের নিকট সাক্ষী যে বিবৃতি প্রদান করে, এই বিবৃতি কার্যবিধি আইন অনুসারে কোনো ব্যবহার করা যাবে না। তবে আদালতে যদি এই সাক্ষীকে উপস্থিত করা হয়, আদালত উপস্থিত হতে বলে, আদালতে দেয়া বিবৃতির সাথে পুলিশের নিকট দেয়া বিবৃতি যদি মিল না থাকে, তাহলে 145 ধারা মোতাবেক এটা বৈপরীত্য প্রদর্শন করবে। আর যদি মিল থাকে, তাহলে এটা প্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। এরপরে আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কি বলতেছে? বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কি বলতেছে? বলতেছে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই যে যে বিবৃতিটা আপনি দিছেন, এই বিবৃতিটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি পুলিশের নিকট বিবৃতি দিয়েছে, বিবৃতি দেওয়ার পরে যে ব্যক্তি মারা গেছে, সেই ব্যক্তির বিবৃতিটা কিন্তু 32-এর 1-এর ক্ষেত্রে প্রযোজ্য না। তবে পুলিশের নিকট বিবৃতি দেওয়ার ফলে পুলিশ যদি এই বিবৃতির উপর ভিত্তি করে কোনো তথ্য আলামত উদ্ধার করে থাকে, কি বলছে? কোনো তথ্য বা আলামত উদ্ধার করে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার
এই 27 ধারা মোতাবেক, সাক্ষ্য আইনের 27 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক হবে বা গ্রহণযোগ্য হবে। যারা নতুন তারা হয়তো বুঝতেছে না 27 ধারায় কি বলছে। সাক্ষ্য আইনের 27 ধারায় বলতেছে যে পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি দিলে এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যতটুকু আলামত বা যতটুকু মানে ডকুমেন্ট বা যতটুকু তথ্য উদ্ধার হবে, হ্যাঁ স্বীকারোক্তি যাই হোক না কেন, এই তথ্যটুকু বা আলামতটুকু আদালতে সবসময় প্রাসঙ্গিক হবে বা এটা আছে গ্রহণযোগ্য হবে। আমরা কি বোঝাতে পারছি নাকি বোঝেন নাই ভাই? একেবারেই সহজ কথা বলছে। আচ্ছা, তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আসবে, এছাড়া আর অন্য কিছু নাই। এরপর আছে 163 ধারা। 163 ধারায় বলতেছে যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করাকালে, হ্যাঁ এখানে আসামিকে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি এগুলো কোনো কিছুই দেখানো যাবে না। হ্যাঁ, এখানে কি বলতেছে? বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের 163 ধারা আপনাকে বলতেছে কোনো প্রলোভন দেখানো যাবে না। কাকে? পুলিশ অফিসার অথবা কর্তৃত্ব সম্পন্ন কোনো ব্যক্তি 1872 সালের সাক্ষ্য আইনের 24 ধারায় বর্ণিত প্রলোভন হুমকি প্রতিশ্রুতি দিবে না বা দেওয়া যাইবে না। এই ধারা অনুসারে তদন্ত করার সময় কোনো ব্যক্তি তার স্বাধীন ইচ্ছায় কোনো বিবৃতি দিতে চাইলে পুলিশ অফিসার বা অপর কেহ তাহাকে হুঁশিয়ারি দ্বারা বা অন্য কোনো বারণ করিবে না। কি বলছি? বলতেছে পুলিশ অফিসার বা অথবা কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি আপনার কোনো ব্যক্তির স্বীকারোক্তি নিতে চাইলে বা দিতে চাইলে এই ধারা অনুসারে কোনো প্রকার ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেওয়া যাবে না, যা সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক আপনাকে আলোচনা করছে। অর্থাৎ কোন প্রকারে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা যাবে নয়াকারে না। যদি এরূপ আদায় করা হয় তাহলে এইরূপ ধরনের স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে, যা সাক্ষ্য আইনের 163 ধারায় বলতেছে। তাহলে 163 ধারা কার্যবিধির 163 ধারার সাথে সাক্ষ্য আইনের কোন ধারার মিল রয়েছে বন্ধুরা? যেখানে আপনাকে বলতেছে যে যেখানে আপনাকে বলতেছে যে আপনার কি বলতেছে? বলতেছে যে আপনার এই যে ইয়ারে কি কয় আপনার সাক্ষ্য আইনের 24 ধারার বেসিক্যালি এখানে মিল রয়েছে। এখানে আর অন্য কিছু বলে নাই। আচ্ছা, তো এখানে আমরা এতটুকুই জানবে, এর বেশি কিছু জানার দরকার নাই, বেশি জানলে পেঁচাই যাবে। আর এই স্বীকারোক্তি আদায় করার সময় যদি ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতি বা হুমকি ধামকি এর মাধ্যমে কোনো স্বীকারোক্তি আদায় করা হয় সবসময় এটা অপ্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এবং কোনো স্বীকারোক্তি যদি পার্থিব, বা এটা ভালো করে শেখেন বন্ধুরা, পার্থিব সুবিধার বিনিময়ে যদি স্বীকারোক্তি আদায় করা হয় সেই স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। পার্থিব স্বীকারোক্তি কিন্তু কোনটা? পার্থিব বিনিময় মনে করেন আমি বাবুল দাসকে বললাম যে বাবুল দাস, আপনার আমি 5 লাখ টাকা দিবানে আমার পক্ষে আদালতে স্বীকারোক্তি দেন যে আপনি খুন করছেন। তাহলে এটাও কিন্তু আদালতে হবে। আদালত যদি কোনোভাবে জানতে পারে যে পার্থিব সুবিধার বিনিময়ে এইরূপ স্বীকারোক্তি আদায় করা হয়েছে, সেই স্বীকারোক্তিটা হচ্ছে আদালতে অপ্রাসঙ্গিক হিসেবে বেসিক্যালি গণ্য হবে, যা সাক্ষ্য আইনের 164 ধারায় আপনাকে বলছে। কথায় ক্লিয়ার কিনা? তাহলে সাক্ষ্য আইনের হচ্ছে আপনার এই যে 24 ধারায় আপনাকে বলতেছে এবং কার্যবিধির 163 ধারায় আপনাকে বলতেছে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 164 এবং 364 ধারা। এটা হলো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি? আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিভাবে রেকর্ড করতে হয়? আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপাদানগুলো কি, বা কোন কোন ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি রেকর্ড করবে, এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আগে আপনাদের জানতে হবে যে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা কি। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ইংরেজি প্রতিশব্দ আছে কনফেশন। কি বলতেছে? এই ভালো করে মনে রাখেন বন্ধুরা, কনফেশন বলে, CONFESSION, CONFESSION। কনফেশন শব্দের অর্থ হচ্ছে, কনফেশন শব্দের অর্থ হচ্ছে আপনার স্বীকারোক্তি বা আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এখন আপনাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে
আচ্ছা, এখানে 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 আমাদের যে বিষয়টা একটু জানা দরকার যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে রেকর্ড করতে পারে। বন্ধুরা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে কিনা? স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনার রেকর্ড করতে পারে হচ্ছে, আপনাকে বলতেছে যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার নহে ক্ষমতা সম্পন্ন এই রূপ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে। কখন রেকর্ড করতে পারে? বলছে তদন্তের সময় এবং পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বিচার শুরুর পূর্বে যে কোনো সময় কিন্তু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা যায়। তাহলে এখানে খুবই মজার একটি বিষয় আছে। প্রশ্ন আসতে পারে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা সিআরপিসির কোন ধারা? এটা হচ্ছে 164 ধারা। এটা অনেকেই ভুল করি আমরা। আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পদ্ধতি কোন ধারা? পদ্ধতিটা হচ্ছে 364 ধারা। স্বীকারোক্তিমূলক জবানবন্দির ইংরেজি কি? সেটা হচ্ছে কনফেশন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে রেকর্ড করতে পারে? সেটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার নহে এইরূপ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বন্ধুরা, কে বলতেছে? বলতেছে পুলিশ অফিসার কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে না। তাহলে এমসিকিউ আসতে পারে, কে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে না? বন্ধুরা বলেন, জোরে বলেন সবাই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশ অফিসার কিন্তু রেকর্ড করতে পারে না। তাহলে এমসিকিউ আসতে পারে, কে কে পারে? তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে। এই তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে। আর পারে না কেনা? পারে না হচ্ছে পুলিশ অফিসার আপনার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার পারে না। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে হলে কার্যবিধি আইনের 364 ধারায় যেরূপ নিয়ম আছে সেই রূপ বিধিবিধান অনুসরণ করেই এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনাকে রেকর্ড করতে হবে। নর্মালি স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে গেলে আসামিকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। এমসিকিউ কয় ঘন্টা সময় দেওয়া হয় বন্ধুরা? 6 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। তাহলে নর্মালি হচ্ছে আপনার 3 ঘন্টা আপনার সময় দেওয়া হবে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের ক্ষেত্রে। এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের ক্ষেত্রে আসামিকে ভালো করে বোঝাতে হবে এবং বলতে হবে যে আপনি কিন্তু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য না। আপনি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তাহলে এই জবানবন্দি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। বিরুদ্ধে ব্যবহার হবে মানে কি? বলতেছে যে আপনি এই জবানবন্দি যদি ব্যবহার করেন তাহলে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। কথা কি বুঝতে পারছেন? এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। এইটা বলার পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনাকে কার্যবিধির 364 ধারায় যে বর্ণিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে। অর্থাৎ তাকে সে যে ভাষায় বলবে সেই ভাষায় রেকর্ড করতে হবে, বা আদালতের ভাষায় রেকর্ড করা যাবে। তারিখ সময় উল্লেখ করতে হবে। হুবহু তার বিবৃতি রেকর্ড করতে হবে। ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেখানো যাবে না। তারপরে বিবৃতি রেকর্ড করার পর তাকে পড়ে শোনাতে হবে, তার স্বাক্ষর নিতে হবে, তাকে দেখাতে হবে। প্রয়োজনে সে কোনো কিছু নতুন যোগ করতে চাইলে সেটা সে যোগ করতে পারবে। এই হলো স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পদ্ধতি। সেটা হচ্ছে কার্যবিধির 364 ধারা। ঠিক আছে, তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। পিছনে বলতেছে ফৌজদারি কার্যবিধির 157 ধারায় বলতেছে পুলিশ অফিসার তদন্ত করা থেকে কখন বিরত থাকতে পারে। ঠিক আছে, 158 ধারায় বলছে তদন্ত করা থেকে বিরত থাকলে পুলিশ ঊর্ধ্বতন অফিসারকে জানাবে। ঊর্ধ্বতন অফিসার যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী এটা ম্যাজিস্ট্রেটকে পুলিশ অবগত করবে। 159 ধারায় আপনাকে বলতেছে যে যে সকল অপরাধ তদন্ত করা থেকে পুলিশ বিরত রয়েছে এই সকল অপরাধ কি বলতেছে যে এই সকল অপরাধ পুলিশ অফিসার কি করবে? বলতেছে যে আপনার এই করবে, আরে কি বলে যে এই সরজমিনে ম্যাজিস্ট্রেট দ্বারা এটা বেসিক্যালি আপনার ইনকোয়ারি করানো যাবে। ঠিক আছে কিনা? এরপরে আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা, যেখানে বলতেছে পুলিশ অফিসার
সাক্ষীকে তলব করতে পারে। কিসের জন্য তলব করবে বন্ধুরা? তলব করবে হচ্ছে কোনো মামলার তদন্ত করার জন্য সাক্ষী হিসেবে তলব করতে পারবে। আর তলব যখন অমান্য করবে, দণ্ডবিধির 174 ধারা মোতাবেক এই সাক্ষীরা অপরাধ করছে বলে গণ্য হবে। 161-তে বলতে যে সাক্ষী তলব করলাম তো ভালো কথা, সমস্যা নাই, কিন্তু এই সাক্ষী তলবের পরে আপনি সাক্ষীর জবানবন্দি প্রথমে মৌখিকভাবে শুনতে হবে, পরে এটা লিখিতভাবে রেকর্ড করতে হবে। এবং এই সাক্ষী যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে, তাহলে আলাদা আলাদা ভাবে এটা আপনাকে রেকর্ড করতে হবে। ক্লিয়ার? 162 ধারায় আপনাকে বলতেছে যে এইরূপ জবানবন্দির ব্যবহার, তো যে সাক্ষীর জবানবন্দিটা আপনি নিছেন, এই জবানবন্দির ব্যবহারটা কিরূপ হবে, ঠিক আছে? আর বলতেছে যে এইরূপ জবানবন্দি আদালতে ব্যবহার করা যাবে না। তবে আদালতে যদি সাক্ষীকে তলব করে সাক্ষী হাজির হয়ে কোনো বিবৃতি দিলে, তার বিবৃতির সাথে যদি আদালতে উপস্থিত হওয়া বিবৃতির মিল থাকে, এটা সমর্থনযোগ্য। আর অমিল না থাকলে সেটা বৈপরীত্য প্রদর্শন করবে, যা সাক্ষ্য আইনের 145 ধারায় গ্রহণযোগ্য। খুব ইন্টারেস্টিং একটি কথা বলছে কার্যবিধির 162 ধারায়, বলতেছে এই যে যে বিবৃতিটা বেসিক্যালি দেয়া হয়েছে, কোন বিবৃতি? এই যে যে বিবৃতিটা বেসিক্যালি পুলিশের নিকট দেয়া হয়েছে, এই বিবৃতি দেওয়ার পরে যদি কোনো সাক্ষী মারা যায়, সেক্ষেত্রে 32-1 ধারা এটা প্রযোজ্য হবে না সাক্ষ্য আইনের, কেননা এটা মৃত্যুকালীন জবানবন্দি না। আর তবে এই বিবৃতির উপর ভিত্তি করে পুলিশ যদি কোনো তথ্য আলামত উদ্ধার করতে পারে, সেই তথ্য বা আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, এই কথাই এখানে বলছে। এরপরে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার 163 ধারা, কোন ব্যক্তিকে ভয় ভীতি প্রলোভন প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় করার দায়িত্ব পুলিশের না। এটা করা যাবে না। ইভেন কোন পার্থিব সুবিধার বিনিময়ে স্বীকারোক্তি আদায় করা যাবে না। আর 164 ধারায় বলতেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে কে রেকর্ড করতে পারে ভাই? পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, তবে তিনি কোনো পুলিশ অফিসার হবে না। পুলিশ অফিসার কিন্তু পারে না, ঠিক আছে? আর 164 ধারা আপনাকে বলতেছে যে এই যে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এটা আপনি আপনার তাকে সময় দিতে হবে, তার সুস্থ মস্তিষ্কে এটা লিপিবদ্ধ করতে হবে, এবং কিভাবে রেকর্ড করতে হবে বা কোন পদ্ধতিতে রেকর্ড করতে হবে, সেই পদ্ধতির কথা আপনাকে বলা হয়েছে কার্যবিধির 364 ধারা। ঠিক আছে? কার্যবিধির 364 ধারা আপনাকে এখানে বলছে। এখানে যারা নতুন আছেন তারা একটু বলেন তো যে ভাই কোন ধারাটা একেবারেই বোঝেন না বা সমস্যা, যে ধারাগুলো আমি বললাম বা পড়ালাম, কোনো সমস্যা আছে যে ধারাগুলো আমি পড়লাম বা পড়ালাম? বলেন, যারা নতুন, যে কোন ধারাটা বোঝেন না এখানে বলেন, সুযোগ দিলাম, ধারার নাম বলেন। 162 ধারায় বোঝেন না? 162 ধারা না বোঝার কিছু নাই ভাই। 162 ধারায় নর্মালি বলছে এই যে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এ এই যে আপনার পুলিশের নিকট যে সাক্ষ্যটা দেছে, এই সাক্ষ্যের ব্যবহার বিধিটা কি বলতেছে, এই সাক্ষ্য বা এই জবানবন্দি আদালতে ব্যবহার করা যাবে না। তা যাবে না, তাহলে নিয়ে লাভ কি? নিয়ে লাভ আছে, মামলা সম্পর্কে পুলিশ অবগত হলো বা তথ্য জানতে পারলো, এবং পরবর্তীতে এই ধরনের সাক্ষীকে যদি আদালত তরফ করে, এ ধরনের সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে পারবেন। তবে তার এই সাক্ষ্য যদি আদালতে দেওয়া উপস্থিত হয়ে বিবৃতির সাথে পুলিশের নিকট দেওয়া বিবৃতির মিল থাকে, সাক্ষ্য আইনের 157 ধারা এটা প্রাসঙ্গিক। আর যদি অমিল থাকে, সাক্ষ্য আইনের 145 ধারা এটা বৈপরীত্য প্রদর্শন করবে। এবং এই যে যে বিবৃতিটা পুলিশের নিকট একজন সাক্ষী দিয়েছিল 161 ধারায়, এই বিবৃতি দেওয়ার পরে কোনো সাক্ষী যদি মারা যায়, তাহলে এটা কিন্তু 32-1 ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্লিয়ার? আর বলতিছে যে এই যে যে একটা বিবৃতি 161 ধারায় পুলিশের নিকট দেছে, এই বিবৃতির উপর ভিত্তি করে পুলিশ অফিসার কি আপনার কোন তথ্য বা আলামত উদ্ধার করে, সেই তথ্য বা আলামতটুকু এখানে আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। এই কথাটা বেসিক্যালি আপনার এখানে বলতেছে। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের একটা বাড়ির কাজ দেব আমি। কালকে সবাই লিখবেন, ছোট্ট একটা প্রশ্নয় লিখবেন, যা পারেন তাই লিখবেন। লিখবেন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সাক্ষীর প্রতি লিখিত সমন ইস্যু করতে পারে। ঠিক আছে? এটার উত্তর হচ্ছে কার্যবিধির 94, কার্যবিধির 103, কার্যবিধির 160, কার্যবিধির 175। সবাই ছোট্ট এই প্রশ্নটা লিখবেন, আমার রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে ভাই? তো আগামীকালকে বাড়ির কাজ এতটুকুই দিলাম, আজকে একটু অল্প পড়ালাম। আগামীকাল আমরা তল্লাশি সংক্রান্তে, অর্থাৎ 165-66 পুলিশ অফিসার কর্তৃক
নিজ থানা এবং অন্য থানা এলাকায় কিভাবে তল্লাশি করবে, কেস ডায়েরি সাবমিট করবে, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখব। অল্প অল্প করে পড়ি। এই যে আজকে যে 5-7টা ধারা পড়লাম, এটা ফলপ্রসূ হবে এবং আশা করি আপনারা বুঝছেন ইনশাল্লাহ। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, আমি একটু রেস্ট করি। আজকে আর কোশ্চেন জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, আসসালামু আলাইকুম।